সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম পার্টে আমাদের সূচক সম্পর্কে বেসিক কিছু ধারণা পেয়েছিলাম। তবে এই অধ্যায়টি থেকে অঙ্কগুলো করতে গেলে তোমাদের সর্বপ্রথমে এই অধ্যায়টির সম্পর্কিত যে সূত্রাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তর ধারণা রাখতে হবে। তো চলো আমরা আজকের এই পার্টে সূত্রাবলীগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সূত্রাবলীগুলোর মধ্যে আমাদের বেশ কিছু সূত্র রয়েছে, প্রায় 5 থেকে 6টি। সেই সূত্রাবলীগুলো আমরা ধরে নিব যে a belongs to রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা সেট, এবং mn হচ্ছে belongs to স্বাভাবিক সংখ্যার সেট। এখন এইখান থেকেই মূলত এই অধ্যায়টির সূত্রাবলীগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো প্রথম যে সূত্রাবলী রয়েছে সেটা হচ্ছে গুণের সূত্র। এই সূত্রটা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n এরকম যদি থাকে কখনো, সেটাকে a টু দি পাওয়ার m প্লাস n মানে বেসটা যদি সেম থাকে তাহলে তার পাওয়ার দুটো কি হবে, যোগ হবে। এটা হচ্ছে গুণের সূত্র। যদি আমরা এটাকে একটা এক্সাম্পল দিতে চাই, এক্সাম্পলটা দিলে আমরা a টু দি পাওয়ার 5 গুণ a টু দি পাওয়ার যদি আমরা 3 দিই বা 6 দিই, তাহলে দেখো আমাদের বেসটা কিন্তু সেমই থাকবে, আর এটা কি হবে বলতো, যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার কি হবে বলতো, 11 হবে। এবার আসি আমাদের দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে ভাগের সূত্র। এই সূত্রটি হচ্ছে এরকম, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n মানে আমাদের অবশ্যই কি থাকবে বলতো, বেস কিন্তু সেম থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এটা হবে a টু দি পাওয়ার m মাইনাস n, যখন m টা অবশ্যই n থেকে বড় এবং সমান হবে। এটা হলো এটা শর্ত। এবং এটাকে আরেকভাবে লেখা যায়, এটাকে লেখা যায় a টু দি পাওয়ার n মাইনাস m আকারে, যখন আমাদের এখানে n টা কি হবে বলতো, অবশ্যই m থেকে বড় হবে। এখন তোমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এখানে গ্রেটার দেন আর ইকুয়াল দিয়েছেন, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র গ্রেটার দেন দিয়েছেন। এটার কারণ কি দেখো, আমরা যদি এখানে গ্রেটার দেন আর ইকুয়াল ধরো m আর n টা আমরা দুইটা ধরে নিলাম, m ইজ ইকুয়াল টু 3 ধরলাম, n ইজ ইকুয়াল টু 3 ধরলাম। এখন a টু দি পাওয়ার 3 মাইনাস 3 করলে কি হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে না? যেটা অবশ্যই মান আসে 1, এটা আমরা পরবর্তীতে জানবো। এবার তুমি যখন নিচের ক্ষেত্রে এটা দেখবা যে নিচের ক্ষেত্রে এটা যদি তুমি সমান দাও তাহলে কিন্তু এটা হয় না। ঠিক আছে, আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। এর পরের সূত্রটা হচ্ছে আমাদের গুণফলের সূত্র। আমরা গুণের সূত্র জানাচ্ছি, ভাগের সূত্র জানছি, এবার জানবো কি গুণফলের সূত্র। এই সূত্রটা হচ্ছে এরকম, a b হোল টু দি পাওয়ার যদি n থাকে তাহলে এটা আসছে a টু দি পাওয়ার n ইনটু কি b টু দি পাওয়ার n। এটাকে তুমি ক্রস আকারে লিখতে পারো, a টু দি পাওয়ার n ক্রস b টু দি পাওয়ার n। এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা একটু যদি দেখি, ধরো আমরা এর মান নিলাম 5 আর b এর মান নিলাম 2 এবং এটাকে আমরা n এর মান ধরলাম 3। এখন এটাকে আমরা কি করতে পারি বলতো, তিনবার লিখতে পারি না? 5 গুণ 2, এটাকে ভেঙে তো এরকম ভাবে লেখা যায়, তাই না? এখন এটাকে কি করতে পারি বলতো, 5 গুণ 5 গুণ 5 আর 2 গুণ 2 গুণ 2। দেখো তো এই আকারে লেখা যায় কিনা? তাহলে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি 5 টু দি পাওয়ার কিউব গুণন কি 2 টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, দেখো এই যে আকারটা আর এই আকারটা কি সেম না? মানে আমরা যেটাকে পাওয়ার বা ঘাতে নিয়েছিলাম সেই জিনিসটা কিন্তু আমরা এরকম ভাবেও ডিস্ট্রিবিউশন করে দিতে পারি। এটা হচ্ছে মূলত গুণফলের সূত্র। এরপর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে ভাগফলের সূত্র। আমরা একটু মুছে নেই। ভাগফলের সূত্রটি হচ্ছে এরকম, মানে a ভাগ b হোল টু দি পাওয়ার যদি আমাদের n থাকে তাহলে এটাকে আমরা পৃথক করে দিতে পারি a টু দি পাওয়ার n ভাগ b টু দি পাওয়ার n। তবে এখানে একটা অবশ্যই শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে b কখনো কি হতে পারবে না বলতো, 0 হতে পারবে না। কারণ b যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু প্রায় অসংখ্যায়িত আকার চলে আসে। হ্যাঁ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন এই জিনিসটাকে যদি আমরা একটা উদাহরণের আকারে লিখে, ধরো 5 এর মান ধরলাম 5 আর b এর মান ধরলাম 3। এটাকে যদি আমরা n এর মান ধরি 3, ধরো আগের বারের মতোই ধরি, 5/3 এটা লেখা যায়, 5/3 লেখা যায়, বা 5/3 লেখা যায়, এরকম ভাবে কিন্তু লেখা যায়। হ্যাঁ, এখন তাহলে উপরটা কি লিখতে পারে, 5 টু দি পাওয়ার কিউব ভাগ 3 টু দি পাওয়ার কিউব। দেখো তো এই যে ঘাতটা যেরকম ভাবে লিখেছিলাম, এই ঘাতটা দুইটাকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। এটা কিন্তু এইটার একটা কি বলতো, কি বিস্তার একটা চলে আসছে না? দেখো তো, এই জন্য আমাদের ভাগফলের সূত্রটা কিন্তু বলতো এটাই। এর পরের যে লাস্ট সূত্রটি রয়েছে সেটা হচ্ছে ঘাতের সূত্র। এটা একদম ইজি একটা সূত্র।
সেই সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার m, মানে এখানে দুইটি ঘাত থাকে, হ্যাঁ, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার কি n, এরকম যদি থাকে তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো, m n। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে পাঁচটা সূত্র আমরা লিখেছি, এর ব্যতিরেকেও আরো দুইটা সংজ্ঞামূলক সূত্র রয়েছে। যে সংজ্ঞামূলক সূত্রটা যদি আমরা তোমাদেরকে বুঝাই দিতে চাই, সেই সূত্রটা হচ্ছে এরকম, বা সেই সংজ্ঞাটা হচ্ছে এরকম: শূন্য ও ঋণাত্মক সূচক। হ্যাঁ, এটা তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে শূন্য সূচকটা কেমন, শূন্য সূচকটা এরকম a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি হবে আমাদের 1, যেখানে a কখনো কি হতে পারবে না বলতো, 0 হতে পারবে না। এই সূত্রটা হচ্ছে শূন্য সূত্র। আর হচ্ছে ঋণাত্মক যে সূচকটা রয়েছে, ঋণাত্মক সূচকটা হচ্ছে এরকম a টু দি পাওয়ার ইনভার্স n, এটাকে আমরা কি লিখতে পারি বলতো, 1 ভাগ a টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। তবে এই ক্ষেত্রেও এটা কখনো 0 হতে পারবে না, আর হচ্ছে n টা অবশ্যই কি হবে বলতো, স্বাভাবিক সংখ্যা হতে হবে। যদি এই শর্তাবলীটা না মানে তাহলে কিন্তু এই সূত্রটা কখনোই সিদ্ধ হবে না। ঠিক আছে, আশা করছি তোমরা যে সূত্রগুলো তোমাদেরকে আমি লিখে দেখালাম এইগুলো সম্পর্কে তোমরা একটু বিস্তার ধারণা রাখবা, কারণ এই পাঁচটি সূত্র এবং শূন্য এবং ঋণাত্মক সূচক, এই দুইটা সূত্র যদি তোমরা জানতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের কাছে কিন্তু খুবই ইজি ভাবেই সমাধান করা সম্ভব হবে। সো আজকের এই অংশটুকু আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।